যদি একা হেঁটে যাও নির্জন পথে, পেছনে তাকিও কেউ দৃশ্য কেউ, বেদান্ত অসুরের মৃত্যুর ঢেউ। হয় না ঝমঝম কেঁপে ওঠে অন্তর, গোপনীয় অপরাধ কালো জাদু বন্ধন। আলোর মুখোশে খুনি করছে কি পাশে, ঘৃণায় করেছে খুন নাকি ভালোবেসে। সত্যি মিথ্যা যেন লাগে ধোঁয়াশা, আচ্ছা রহস্যে খেলে কুয়াশা। কুয়াশা। পাঁচই ফাল্গুন, রাত 2:30। যে ডায়েরিটা আমি লিখছি, এই ডায়েরিটা আমার সবচেয়ে বড় বন্ধু। ছোটবেলা থেকে ডায়েরি লেখা আমার একটা নেশা হয়ে গেছে। প্রতিদিন ডায়েরিটাতে কিছু না লিখলে রাতে আমি ঘুমোতে পারি না। আমি তানা শামিদ। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে খুব ভালো পোস্টে চাকরি করছিলাম, কিন্তু বাবা মারা যাওয়ার পরই চাকরিটা আমি ছেড়ে দিই। কারণ চাকরিটা করছিলাম বাবার জন্যই, কিন্তু আমার স্বপ্ন ছিল অন্য জায়গায়। আমার আগ্রহ ছিল মিডিয়ার প্রতি। তবে বাবার প্রতি আমার ভালোবাসার চেয়ে স্বপ্ন কখনোই বড় ছিল না। তাই এতদিন বাবার জন্যই একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছিলাম। বাবা মারা যাওয়ার পরই আমি মিডিয়াতে কাজ শুরু করি। নিজের স্বপ্নের পথে আমি কোনো ফাঁক ফোকর রাখিনি। অল্প কয়েকদিনেই বেশ জনপ্রিয় হয়ে উঠি আমি। বিশেষ করে আমি পরিচিত হয়ে উঠি আমার প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে একটা শোয়ের জন্যে। আমার ছোটবেলা থেকে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে অনেক কৌতূহল ছিল, কেন তা নিজেও জানি না। আমার টিমে মোট 4 জন। এই 4 জন মিলে সেসব জায়গায় যেতাম যেসব জায়গায় কোনো প্যারানর্মাল ঘটনা আছে। সেবার আমরা গাজীপুর যাচ্ছিলাম। উদ্দেশ্য হস্টেলে দেখা লাল বউ। ড্রাইভার, গাড়ি বের করেন, আমি নামছি। ম্যাডাম, আজকে আপনার টিভিতে দেখাইছে। কোন টিভিতে? টিভি তো ম্যাডাম একটাই। আরে জিজ্ঞেস করছি কোন চ্যানেলে। হ্যাঁ, নামটা তো দেখি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছি। ম্যাডাম, আমার মাইয়াটা আপনার অনুষ্ঠান শুনে একবার আপনার লগে দেখা করবার চাইছিল। ঠিক আছে, নিয়ে আসেন একদিন। ওকে ম্যাডাম, ধন্যবাদ, থ্যাংক ইউ। গুড মর্নিং আপু। গুড মর্নিং। কি খবর? আমাদের লাস্ট এপিসোডটা তেমন একটা হিট করেনি আপু। কেন? কি সমস্যা? পাবলিকের মন আপু, কখন কোনটা পিক করে ঠিক বলা যায় না। আচ্ছা, আমাদের নেক্সট প্রজেক্টটা কি তাহলে? ভূতের গলি। ভূতের গলি? আরে ধুর, ওইটা জাস্ট একটা নাম। অনেকদিন ধরেই ওই জায়গার নাম এটা, লোকমুখে আর কি। সেটাই তো আপু, কিন্তু এই নামটা আসলে আসলো কোথা থেকে? মানে শুরু হলো কিভাবে? কেন এই জায়গার নাম ভূতের গলি হলো, সেটা নিয়েই সার্চ করা আর কি। সাউন্ডস গুড, কিন্তু ব্যাপার হচ্ছে এত আগের ইনফরমেশন পাবে কি করে? ইটস কোয়াইট ইম্পসিবল। আমি খোঁজ খবর লাগিয়েছি, আজকের মধ্যেই খোঁজ পেয়ে যাব। ওকে, এটা হলে তো খুব ভালোই হয়। তবে আমার মনে হয় এটা বের করা সম্ভব না। আমিও ছোটবেলা থেকেই ভূতের গলির নাম শুনে আসছি, আমার বাবা চাচারাও শুনে এসেছে। আর তাছাড়া শহীদুল জহিরের গল্পেও পড়েছি। তার মানে জায়গাটার নাম বেশ আগের থেকেই ভূতের গলি। এত আগের ইনফরমেশন কালেক্ট করা, ইটস টু টাফ। ইনফরমেশনটা তো বের করে ফেলছি আপু, কিন্তু ব্যাপারটা তো মোড়ে ঘুরে গেছে। কেন, কি হয়েছে? এসব ভুট্টুতের কোনো ব্যাপারই নেই। ওখানে এক ইংরেজ সাহেব থাকতো, তার নাম ছিল মিস্টার বুট। সেখান থেকে নাম হয়েছিল বুট সাহেবের গলি, আর বিবর্তন হতে হতে ভূতের গলি। দীপ্ত, তুমি যে কি করো না, তোমাদের উপর ভরসা করে থাকলে আমার শো আর চলবে না। আচ্ছা যাই হোক, আমরা গাজীপুর যাচ্ছি। আপু, গাজীপুর কেন? ওখানে একটা হোস্টেল আছে, সেই হোস্টেলের মেয়েরা নাকি প্রায় লাল বউ দেখে একটা। লাল বউ? সেটা কি জিনিস আপু? সেটাই তো আমাদের নেক্সট প্রজেক্ট। ওখানকার হোস্টেলের মেয়েরা নাকি প্রায় ওদের হোস্টেলের বিভিন্ন জায়গায় মাথায় লাল কাপড় দেয়া এক মহিলাকে হেঁটে যেতে দেখে। সো আমরা ওখানে যাচ্ছি। ইন্টারেস্টিং।
আচ্ছা আপু, আমি সব ব্যবস্থা করছি। এই যে এই নাম্বারটা নাও, এটা ওই হোস্টেলের ম্যানেজারের নাম্বার। আমি অবশ্য কথা বলেছি, তুমি আরেকবার কথা বলে নাও। আপু আমিও কি যাব? কেন, তুমি কি নিজেকে এই টিমের মেম্বার মনে করো না? জি আপু, করি তো, অবশ্যই করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তো আপু একা রুমে থাকতে পারি না। তুমি এইবার ওই হোস্টেলে গিয়ে পুরো একটা ফ্লোরে একাই থাকবে। না মানে, জি আপু। আপু চলেন, আজকে শোয়ের সময় হয়ে গেছে। ও হ্যাঁ হ্যাঁ, চলো। জলিল, একটা ভালো রেস্টুরেন্ট দেখে গাড়িটা দাঁড় করাবেন তো। জি ম্যাডাম। আচ্ছা, আপনি ম্যাডাম বলতে পারেন না? জি ম্যাডাম, পারি তো। বুঝছি। আচ্ছা, সামনে দেখে চালান। আপু, ওনাকে না একটা উচ্চারণের কোর্স করানো দরকার। হ্যাঁ, ওর গ্রুমার হিসেবে তোমাকে অ্যাপয়েন্ট করে দিই তাহলে। দীপ্ত, আর কতক্ষণ? এই আর ঘন্টাখানেক। নাইলা, তুমি কি এবারও পানি পড়া নিয়ে এসেছো নাকি? না আপু, মানে জি আপু, মানে নিয়ে এসেছি। একটা মানুষ এত ভীতু হয় কি করে? একবার ছোটবেলায় ভূত আমাকে নিয়ে যেতে এসেছিল, এরপর থেকে অনেক ভয় পাই। ম্যাডাম, এই রেস্টুরেন্টের সামনে থামাই? থামান। দেখে তো ভালোই মনে হচ্ছে। দীপ্ত, চলো নামি, একটু কিছু খেয়ে নিলেই ভালো হবে। জি আপু, গাজীপুরের ওই রাস্তাটাতে যদি একবার জ্যাম লাগে তাহলে 3 ঘন্টায় আর ছাড়ার নাম নেই। আচ্ছা দীপ্ত, ক্যামেরা আর বাকি সব ঠিকঠাক মতো নিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ আপু, সবকিছু নিয়েছি। ওকে। এটা একটা হোস্টেল? মানে এটা দেখলেই তো এমনিতেই গা ছমছম করে। একটা হোস্টেল, এতগুলো মানুষ থাকে, অথচ লাইট এত কম। আপু, আমি বলছিলাম কি, আমরা কাল সকালে আসি, আজকে রাতটা না হয় অন্য কোথাও। দীপ্ত, একটা কাজ করো, তুমি আমার সাথে চলো, আমরা নিচের ফ্লোরগুলো দেখি। আর নাইলা, তুমি একা ছাদে যাও। যাও। আপু। কিছু বললে? না আপু, কিছু না। দেন গো। জি আপু। দীপ্ত, টার্ন দ্য ক্যামেরা অন। জি আপু। আচ্ছা, এখানে ম্যানেজারের সাথে কথা বলেছো তো? হ্যাঁ হ্যাঁ আপু, সব কথা বলেছি, কোনো সমস্যা নেই। উনি শুধু বলেছেন বেশি রাত হয়ে গেলে হোস্টেলের মেয়েদের ডিস্টার্ব হবে। সমস্যা নেই, আমরা সেভাবেই কাজ করব। কি একটা যন্ত্রণায় পড়লাম, আল্লাহ আজকের মতো বাঁচায়ও। কিসের বাতাস? না, আমি আর জীবনেও আসবো না। আগে জীবন, পরে চাকরি। কান্না করছে কে? না না, আমার হ্যালুসিনেশন হচ্ছে। এটা কি দেখছি আমি? কি লাল ঘোমটা দেয়া একটা মহিলা? এটার কথাই আপু বলছিল। এখানে এসেছিস কিসের জন্য? দীপ্ত, ওই দিকটা ক্যামেরা ধরো। জি আপু, রেকর্ডিং হচ্ছে। ওই দিকটা একটু বেশি অন্ধকার। জি আপু, স্টার্ট করব? হ্যাঁ করো, সবগুলো জায়গার ক্লিপ নিয়ে নাও ঠিক মতো। কিন্তু আপু, আমার তো মনে হচ্ছে লাইট কম হওয়ার কারণেই এখানে একটা ভৌতিক পরিবেশ তৈরি হয়েছে, এছাড়া আর কিছুই নয়। না 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 দীপ্ত, ওদিক দিয়ে মনে হয় কেউ দৌড়ে গেল। আমি ক্যামেরাতে রিওয়াইন্ড করে দেখছি আপু। দাও তো দেখি। ও মাই গড, এটা কি ছিল? কি ব্যাপার, নাইলার গলা শুনলাম না? জি আপু, ও তো ছাদে। তাড়াতাড়ি চলো। এ কি, নাইলা? নাইলা,
পানি, তোমার ব্যাগে পানি আছে না? ওর চোখে মুখে একটু পানি দাও তো। নাইলা, নাইলা, ওখানে ও ওই কোনায় ছিল, ওইখানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে দীপ্তা, আমি ড্রাইভারকে ফোন দিয়ে দিচ্ছি, ওকে গাড়িতে দিয়ে আসো, ওকে বাসায় পাঠিয়ে দাও। আপু আপনি এখানে থাকবেন একা? আমাকে নিয়ে ভাবতে হবে না, তুমি যাও তো। জি আপু, আমি ওকে দিয়েই আসছি। কে কে ওখানে? কে তুই? আমি তানাশ, আমি আপনার সাথে কথা বলতে চাই। আপনি কে? না, তুই তো তানাস না। মানে? তুই তানাস না? কেন এসেছিস এখানে? এটা আমার জায়গা। যা যা যা, চলে যা। হ্যাঁ ঠিক বলেছিস, আমি তানাশ না। কেন মেয়েগুলোকে ভয় দেখাস? চলে যা, চলে যা এখান থেকে, যা যা। আপু, 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 আপনি ঠিক আছেন? হ্যাঁ আমি ঠিক আছি। কেন, কি হয়েছে? না মানে মনে হলো আপনি কারোর সাথে কথা বলছেন। কথা? কার সাথে কথা বলবো? আপনাকে দেখে মনে হচ্ছে আপনার শরীর খারাপ করেছে আপু, আপনি চলেন। না না, আমি ঠিক আছি। শরীরটা হঠাৎ করে একটু কেমন যেন ভার ভার লাগছে। আচ্ছা নাইলা গেছে? হ্যাঁ হ্যাঁ, ও চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি ছাদটার একটা ক্লিপ নিয়ে নাও, আমি নিচে যাচ্ছি। জি আপু। হ্যালো। তানাশ, কোথায় ছিলে তুমি? কেন, কি হয়েছে? আমি কাল থেকে তোমাকে কন্টিনিউয়াসলি ফোন দিচ্ছি, একবার তো ফোনটা ধরতে পারতে। আমি অনেক ব্যস্ত ছিলাম, একটা ফিল্ড ওয়ার্কে ছিলাম। সেটা তো বুঝলাম, কিন্তু একটা মিনিট কথা বললে তো মহাভারত অশুদ্ধ হয়ে যায় না, তাই না? দেখো তানভীর, তোমাকে আমি আগেই বলেছিলাম, আমাকে যদি তুমি আর 10টা মানুষের মতো ট্রিট করো তাহলে হবে না। আমি সবার মতো না, আই হ্যাভ সাম ইস্যুস। এই কথা তুমি আমাকে 1000বার বলেছো, কিন্তু তোমার ইস্যুটা কি সেটা তো আমাকে বলো না। আমি কি জানতে পারি না? সময় হলে বলবো। আচ্ছা, আজ কি অফিসে যাবে? না, আজ আমার ডক্টরের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। আজ কি আমি যেতে পারি তোমার সাথে? না তানভীর, আমি সময় হলে তোমাকে নিয়ে যাব। তুমি নিজেকে এত বেশি লুকিয়ে রাখো তানাশ, আমি মাঝে মাঝে তোমাকে চিনতে পারি না। আমি নিজেও যে নিজেকে চিনতে পারি না। আচ্ছা, আমি পরে কথা বলবো। ঠিক আছে। আবার সেই চিঠি? আমি অপেক্ষায় আছি, কবে তুমি আসবে। তোমাকে খুঁজে পেতে হবে, নিজেকে, নিজের অতীতকে। সেদিন চিঠিটা আমি প্রথমবার পেয়েছিলাম তা নয়, সেবার নিয়ে অনেকবার পেয়েছিলাম। সেই ছোটবেলা থেকেই অজ্ঞাতনামা এই চিঠিটা আমায় তাড়া করে বেড়াতো। আমি কিছুতেই এর মানে খুঁজে বের করতে পারিনি। কে আমাকে এই চিঠি পাঠায়? কি খুঁজতে বলে আমাকে? কি ছিল আমার অতীতে? বাবাকে অনেকবার জিজ্ঞেস করেছি, বাবা কিছুই বলেনি। এই চিঠিতে না আছে কোনো নাম, না আছে ঠিকানা। কিভাবে আমি এর শেষ খুঁজে পাব? তার আগের দিন রাতে একটা ফিল্ড ওয়ার্কে গাজীপুর গিয়েছিলাম। ছাদে যখন আমি একা ছিলাম, কিছুক্ষণের জন্য আমার কিছুই মনে ছিল না। দীপ্তর ডাকে আমি সম্বিত ফিরে পাই ঠিকই, কিন্তু কিছুক্ষণের জন্য আসলে আমার কি হয়েছিল? আমার প্রায় এমনটা হতো। এই শহরের সবচেয়ে বড় সাইকিয়াট্রিস্টের কাছে আমি অনেকদিন ধরে যাচ্ছিলাম। তিনি বলতেন সব কিছু ঠিক আছে, কিন্তু একমাত্র আমিই বুঝি আমার ভেতরে কিছু একটা ঠিক নেই।
কিন্তু এ কথাটা আমি কাউকে বোঝাতে পারি না, তানভীর কেউ না। আমি জানি জীবন আমাকে কোথায় নিয়ে যাবে, আমি শুধু অপেক্ষায় থাকি। কি ব্যাপার, তুমি অফিসে? তোমার না শরীর খারাপ? না, এখন ঠিক আছি। আপু আসেনি? না, আজকে আসবে না। আচ্ছা, সেদিন কি হলো তারপর? আরে অস্থির কয়েকটা ক্লিপ পেয়েছি, এবারের এপিসোড তো হিট। আমি তো ছাদে একেবারে স্পষ্ট দেখেছি কি দেখেছো? একটা লাল ঘোমটা পরা মহিলা। আমি মনে করলেও আমার গুজবাম্পস হচ্ছে। আমরা যখন নিচে ছিলাম 3 তলার কোণার দিকে একটা ছায়া দেখলাম, সেটা কভার করছিলাম, এমন সময় তোমার চিৎকার শুনে উপরে এসেছি। আমি তো চিৎকার দেওয়ার পর কিছু দেখিই নাই, আমার আর কিচ্ছু মনে নেই। তোমরা উপরে এসে কিছু দেখেছিলে? আমরা জাস্ট এসে দেখলাম কিছু একটা সাই করে চলে গেল, কি কিচ্ছু বুঝতে পারিনি। কিন্তু ক্যামেরাতে একটা আশ্চর্য ব্যাপার ক্যাপচার হয়েছে। কি? ক্যামেরাতে একটা লাল ছায়ার মতো 1 সেকেন্ডের জন্য বোধহয় দেখা গেছে। খুব খেয়াল করলে বোঝা যায়, তাছাড়া বোঝা যায় না। কি বলো? তার মানে সত্যি ওখানে কিছু ছিল? হয়তো, যেহেতু আমরা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করছি, তাই আমাদের সত্য মিথ্যার যুক্তিতে না যাওয়াই ভালো। তবে আমার কি মনে হয় জানো? কি? আমার মনে হয় নিশ্চয়ই কিছু না কিছু আছে। এত হাজার হাজার বছর ধরে এতগুলো মানুষের বিশ্বাস উড়িয়ে দেওয়া তো যায় না। হতে পারে। আচ্ছা, একটা কথা বলবো, কারোর সাথে শেয়ার করো না আবার। এটা আবার এভাবে বলার কি আছে? আচ্ছা, আপুকে তোমার কেমন লাগে? বলা যাবে না, বললে তো চাকরি থাকবে না। মানে কি? আরে ফাজলামি করছি। আপু খুবই ট্যালেন্টেড একটা মানুষ। এত তাড়াতাড়ি ওনার যত ফ্যান ফলোয়ার হয়েছে। আরে না, আমি সেসব বলছি না। আমার আপুকে একটু অদ্ভুত লাগে। অ্যাজ ইন? ওই যে সেদিন আমি তোমাকে যখন গাড়িতে দিতে এলাম না, আমি উপরে উঠে গিয়ে দেখি আপু একাই কার সাথে যেন কথা বলছে, খুব অদ্ভুত কণ্ঠে। কি কথা? জানি না, শুনতে পারিনি ঠিক মতো। আমি গিয়ে আপুকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম, উনি শুনতেই পাচ্ছিলেন না। এর আগের বার যখন রাজবাড়ি গেলাম তখনও একবার এমন দেখেছি, কিন্তু আমি বলার সাহস পাইনি। আসলে এরপর থেকে ফিল্ড ওয়ার্কে গেলে আপুর দিকে একটু নজর রাখতে হবে। আচ্ছা, তুমি আরেকটা ব্যাপার খেয়াল করেছো? কি? আপু কখনো কোনো ফিল্ড ওয়ার্কে গেলে ভুলেও ক্যামেরার সামনে আসেন না। হ্যাঁ হ্যাঁ, না আমিও খেয়াল করেছি। সামথিং ইজ ফিশি। কেমন আছেন? এই তো সবসময় যেমন থাকি। মেডিসিন নিচ্ছেন তো ঠিক মতো? তা নিচ্ছি, কিন্তু কেন নিচ্ছি জানি না। কারণ আপনার মতো মানুষের সুস্থ থাকাটা খুব জরুরি। বাই দ্য ওয়ে, আমার ছোট ভাই তো আপনার বিশাল ফ্যান। সারাদিন দেখি ইউটিউবে আপনার শো আর ইন্টারভিউগুলো দেখতে থাকে। যে প্রদীপ যত আলো দেয় তার তলাটা ততই অন্ধকার। আপনার কিন্তু বই লেখা উচিত। লিখি তো, প্রত্যেক দিন লিখি। ও হ্যাঁ, আপনার সেই ডায়েরি। তা আজ কি লিখলেন? আমার ডায়েরির কথা আমি কারোর সাথে শেয়ার করি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রেডি আজকের সেশনের জন্য? চলুন। বসুন, একদম রিল্যাক্স হয়ে যান, চশমাটা খুলে ফেলুন। এরপর চোখ বন্ধ করুন, জোরে জোরে শ্বাস নিন। আমার এসব মুখস্থ হয়ে গেছে। বাহ, আপনার সবসময় কিন্তু এভাবে হাসা উচিত। ওকে, লেটস স্টার্ট। তানাশ, তুমি এখন আমার কথা শুনবে, শুধু আমার কথা। তুমি এখন গভীর ঘুমে চলে যাবে, গভীর ঘুম। তোমার চারপাশে সব কিছু নীরব হয়ে যাচ্ছে। তুমি গভীর ঘুমে চলে যাচ্ছ। তুমি শুধু আমার কথা শুনতে পাচ্ছ, শুধু আমার কথা। 5, 4, 3, 2, 1।
তুমি কি আমাকে শুনতে পাচ্ছ তানাশ? পাচ্ছি। তুমি তোমার সামনে কি দেখতে পাচ্ছ? কিছুই না। ভালো করে দেখো তানাশ, কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। কি শুনতে পাচ্ছ? শব্দ, নুপুরের শব্দ। তোমার সামনে এখন কে আছে? জানি না, তবে একজন আছে। আমি দেখতে পাচ্ছি না, কিছুতেই পাচ্ছি না। ওকে ওকে, কাম ডাউন তানাশ। না, আমি তাকে দেখতে চাই। আমি তাকে দেখতে চাই। কে সে? শান্ত হও, শান্ত হও তানাশ। তুমি এখন ফিরে আসবে। ফিরে এসো, ফিরে এসো তানাশ। 6, 5, 4, 3, 2, 1। ধীরে ধীরে চোখ খোলো। কেমন লাগছে তানাশ? বিশেষ কিছুই নয়। আসলে আপনার কোনো প্রোগ্রেস হচ্ছে না। একটা জায়গায় গিয়ে আপনি প্রত্যেকবার থেমে যান, সেখান থেকে কিছুতেই আপনি সামনে যেতে পারেন না। আমি নিজেও বুঝতে পারি সেটা। আমি খুব করে যেতে চাই, কিন্তু পারি না। আচ্ছা ডাক্তার, আসলে কি আমার কোনো মেন্টাল ডিসঅর্ডার আছে? কিছু সমস্যা তো নিশ্চয়ই আছে। আপনার কিছুটা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। ওই যে আপনি বলেন কিছুক্ষণের জন্য আপনি ব্ল্যাক আউট হয়ে যান, সে সময় খুব সম্ভবত আপনি অন্য কোনো চরিত্রে চলে যান। খুব সম্ভবত মানে? আপনি শিওর না? না, আমি শিওর হতে পারছি না, কারণ ওই যে বললাম একটা জায়গায় গিয়ে আপনি থেমে যান, সেখান থেকে কিছুতেই আপনাকে সামনে নিয়ে যাওয়া যাচ্ছে না। কিন্তু আমার মনে হয় এই সব কিছুর পেছনে কেউ আছে। আপনাকে তো চিঠির কথা বলেইছি। হতে পারে চিঠিটা আপনি হয়তো নিজেই লিখছেন। মানে? যেহেতু যেই সময়টাতে আপনি ব্ল্যাক আউট হয়ে যান, সেই সময়টাতে কিছু মনে রাখতে পারেন না, অতএব হতে পারে সেই সময়টাতে আপনি ওই চিঠিটা আপনার নিজেকেই লেখেন। ওকে ডাক্তার, আজ আমি আসি তাহলে। হ্যাঁ, আপনার মেডিসিনে কিছু চেঞ্জ হয়েছে। মেডিসিনগুলো কিন্তু ঠিক মতো নেবেন, আর আপনি পারলে কোথাও থেকে একটু ঘুরে আসুন। হ্যাঁ, আমিও তাই ভাবছি। আর অবশ্যই সেটা কোনো ভূতের খোঁজে না। শিওর ডক্টর, থ্যাংক ইউ। আমি আসি তাহলে। ডাক্তার নাবিল তার জীবনে অনেক পেশেন্ট দেখেছে। আমি তাদের সবার চেয়ে আলাদা। একজন সাইকিয়াট্রিস্ট হওয়ার ফলে সে চাইলেই যে কোনো পেশেন্টকে হিপনোটাইজ করতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয় না। সে সবসময় বলে আমার কাউন্সেলিং করার সময় কিছু একটা তাকে বাধা দেয়। ঠিক একটা জায়গায় গিয়ে আমি আটকে যাই। আমি একটা শব্দ শুনতে পাই, নুপুরের শব্দ। ডাক্তার নাবিল কিছুতেই আমার রোগ ধরতে পারে না। মাঝে মাঝে তার মনে হয় আমি নিজেই তার কাছে অনেক কিছু লুকোই। আবার মাঝে মাঝে সে বলে এর উপরে আমার কোনো হাত নেই, কিছু একটা আমাকে নিয়ন্ত্রণ করে। কিন্তু এই কিছু নামক শব্দটা কি তা কিছুতে বুঝতে পারে না ডক্টর নাবিলা। ডাক্তারের চেম্বার থেকে বের হয়েই আমি অফিসের দিকে পা বাড়াই। গুড আফটারনুন আপু। কি খবর দীপ্ত? আপু, এবারের এপিসোড তো একেবারে হিট। এক্সেলেন্ট ওয়ার্ক, অ্যান্ড আই হ্যাভ আ গুড নিউজ অলসো। কি আপু? ভাবছি অফিস থেকে একটা ট্যুরে যাব। ওয়াও আপু, ট্যুরে যাব আমরা? আমি কতদিন ধরে ওয়েট করছিলাম একটা ট্যুরের জন্য। ট্যুরে আমরা কোথায় যাব আপু? ভূত পল্লীতে। না, কোনো ভূত পল্লীতে না, একটা পিওর ট্যুর। লোকেশন এখনো ঠিক করিনি। আচ্ছা, তোমাদের কোনো সাজেশনস আছে? আমরা কলকাতা যেতে পারি। তা পারি। আমাদের তো সবার পাসপোর্ট করা আছে না? জি আপু, আমার তো আছে। আমারও আছে। তাহলে তার কোনো সমস্যাই নেই। একটা ডেট ফিক্স করে চলে যাব।
তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে 2 সপ্তাহের শো রেকর্ড করে যেতে হবে। আমাদের হাতে একটা এক্সট্রা এপিসোড আছে যেটা অন এয়ার এখনো করা হয়নি, শুধু একটা এক্সট্রা এপিসোড রেকর্ড করে নিলেই হবে। ফাইন, তাহলে তো হয়েই গেল, তাহলে সেটাই করো। কিন্তু সমস্যাটা হচ্ছে জলিলকে নিয়ে। ওনার পাসপোর্ট আছে কিনা সেটা একটা জানবার বিষয় আছে। সেও যাবে আমাদের সাথে আপু? হ্যাঁ, একটা লোক তো লাগে। আর জলিল একটু স্টুপিডদের মতো কথা বললেও হি ইজ ভেরি রেসপন্সিবল। উনি সাথে গেলে আমাদের একটু এন্টারটেইনমেন্টও হবে। হি ইজ সো ফানি। ডাক্তারের কাছে গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম। কি বললেন? নতুন কিছু বলেনি। জানো তো, তুমি একজন অতিশয় রহস্যময় মানবী। কেন জানবো না? অবশ্য আমি নিজের ব্যাপারে খুব কমই জানি। আচ্ছা, তুমি কি এই মাসের শেষের দিকে ফ্রি আছো? কেন বলো তো? সবসময় তোমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে হয়, আর হঠাৎ আজকে আমি ফ্রি আছি কিনা জিজ্ঞেস করছো? ডক্টর নাবিলা বললেন কোথাও একটা ট্যুর দিয়ে আসতে। আমি ভাবছি মাসের শেষের দিকে কোথাও একটা যাব। তুমি যদি ফ্রি থাকতে তবে তুমিও যেতে পারতে আমার সাথে। ধরো, তৃতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে এবং আমি সেই যুদ্ধের সেনাপতি, তবুও আমি ফ্রি। তাহলে তুমি কনফার্ম করছো? অবশ্যই, কিন্তু যাবে কোথায়? সেটা তো এখনো ঠিক করতে পারিনি। বুঝতে পারছি না কোথায় গেলে ভালো হয়। দীপ্ত অবশ্য বলছিল কলকাতা যাবার কথা। দ্যাটস নট আ ব্যাড আইডিয়া, কিন্তু দীপ্তরা কি তোমার সাথে যাবে? হ্যাঁ, দীপ্ত যাবে, নাইলা যাবে। তার মানে তোমরা একটা অফিসিয়াল ট্যুরে যাচ্ছ আর আমাকে সেখানে একটা উটকো ঝামেলার মতো নিয়ে যাবে। ব্যাপারটা কেমন হয় না? কিসের মতে কি বলো না তুমি? উটকো ঝামেলা হতে যাবে কেন? নাইলার দীপ্তর সাথে তো তোমার ভালোই খাতির আছে। তা ঠিক আছে, কিন্তু ওখানে তোমরা ভূত টুত খুঁজতে যাচ্ছ না তো? আরে না, ভূত খুঁজতে যাব কেন? ওকে, যদি ভূতের খোঁজে না যাও তবে আমার কাছে একটা ভালো লোকেশন আছে। কোথায়? দার্জিলিং এ। দার্জিলিং এ কোথায়? ওখানে একটা রিসর্ট আছে, একদম পাহাড়ের মাঝখানে, সবকিছু একদম আদিম যুগের টাইপের। আই এম শিওর তোমার ভালো লাগবে। ওয়েট, তোমাকে একটু ছবি দেখাই। এইটা? হ্যাঁ। কি ব্যাপার, কিছু বলছো না যে? না, কিছু না। জায়গাটা সুন্দর কিন্তু একটু অদ্ভুত। এখানে আবার অদ্ভুত কি দেখলে? না, কিছু না। তুমি তাহলে বুক করে দাও, আমি ওদের জানাচ্ছি। চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। না, তার দরকার নেই, আমি চলে যেতে পারবো। তুমি সবসময় নিজেকে আমার থেকে আলাদা করে রাখো। ভুল বললে, আমি তোমাকে আলাদা করে রাখি না। পৃথিবী আসলে আমাকে আলাদা করে রাখে, সবার থেকে, সব কিছু থেকে। এত কি কষ্ট তোমার তানাশ? ঝিনুক নীরবে সহ, ঝিনুক নীরবে শুয়ে যাও, ভেতরে বিষের বালি, মুখ বুজে মুক্ত ফলাও। Brought to you by Igloo Ice Cream, a world of great taste. আমি জানি আমি আলাদা, সবার চেয়ে আলাদা, কিন্তু কেন আলাদা তা জানি না। ডক্টর নাবিলা বলে আমার ডুয়েল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। সত্যি কি তাই? সত্যিই কি চিঠিগুলো আমি নিজে লিখতাম? হয়তো হ্যাঁ, হয়তো না। চিঠিগুলোর বাইরেও আমার সাথে অনেক কিছু ঘটে যেগুলো আমি কাউকে বলতে পারিনি। তানভীর আমাকে ভীষণ ভালোবাসে, ভীষণ, সেটা আমি বুঝি। ওর সাথে আমার ঠিক প্রেম বলা যায় না। আমার বাবার বন্ধু ছিল ওর বাবা। বাবা চলে যাওয়ার আগে ওকে বলে যায়, আমার জীবনের সবচেয়ে বড় অর্জনটাই তোমার কাছে দিয়ে গেলাম, তুমি খেয়াল রেখো। এরপর থেকে তানভীর সবসময় আমার খেয়াল রাখে। ওর মতো মানুষ হয় না। ওর মুখে কোনো কিছুর জন্য আমি কোনোদিন না শুনিনি, কিন্তু তবুও কেন যেন ওকে আমি ঠিক ভালোবেসে উঠতে পারিনি। ওর কাছে গেলে আমার খুব দম বন্ধ লাগে, কেমন একটা অস্বস্তি কাজ করে। কেন করে সে কারণ আমি খুঁজে বের করতে পারিনি। ও দার্জিলিং এর রিসোর্টের
যে ছবিটা আমাকে দেখিয়েছিল সেই বাড়িটা দেখে আমার কেমন যেন লাগছিল, খুব পরিচিত মনে হচ্ছিল। কিন্তু আমি এর আগে কোনোদিন দার্জিলিং যাইনি। বাড়িটাতে একটা অদ্ভুত মায়া আছে। আমার আশেপাশের মানুষগুলোর, যাদের আমি খুব কাছের ভাবি, আমি জানি তারা আমাকে ততটা কাছের ভাবে না। আমার অফিসের দীপ্ত আর নায়লা, ওদেরকে আমি খুব কাছের ভাবি, কিন্তু আমি জানি আমাকে নিয়ে ওদের অনেক প্রশ্ন। এই একটা অদ্ভুত ক্ষমতা আমার মাঝে আছে। আমি খুব সহজে বুঝতে পারি কে আমাকে নিয়ে কি ভাবে। ট্যুরটাতে যাওয়ার আগে কেমন যেন একটা অস্থিরতা কাজ করছিল। হয়তো অনেকদিন কোথাও যাওয়া হয় না, তাই মাসের শেষ সপ্তাহে ডেট ফিক্স করলাম, তারপর বেরিয়ে পড়লাম। সঙ্গে তানভীর, নায়লা, দীপ্ত, জলিল আর আমার ডায়েরি। হ্যালো, হ্যাঁ নায়লা, কোথায় তুমি? এই তো সিগন্যালটা ছাড়লে আর 10 মিনিট লাগবে। তোমার সিগন্যাল কখনোই ছাড়ে না। এ সময় ভিআইপি গেলে আমি কি করব? আপু চলে আসছে আরো 10 মিনিট আগে, আরো 5 মিনিটের মধ্যে আপু বের হবে বলছে। কি বলো? আপু চলে আসছে? আজকে তো আমার খবরই আছে। আচ্ছা আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি অফিসের দিকে না এসে সোজা এয়ারপোর্ট চলে যাও, আমি আপুকে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ওখানে যাওয়ার সময় আবার কোনো সিগন্যালে আটকে যেও না, তাহলে কিন্তু তোমার ট্যুর অফিসেই শেষ। না না, আমি চলে আসবো সময় মতো। তুমি একটু আপুকে ইনফর্ম করে দিও প্লিজ। ঠিক আছে, রাখছি তাহলে। জলিল ভাই, সব জিনিসপত্র গাড়িতে তুলুন। উফ, এখানে তো বেশ ঠান্ডা। কিন্তু ওয়েদারটা চমৎকার। রিসোর্ট এখান থেকে আরো একটু দূরের পথ, যেতে প্রায় ঘন্টা 2 লাগবে। সমস্যা নেই, আমার কিন্তু একদমই ক্লান্ত লাগছে না। গাড়ি চলে এসেছে, চলো। আচ্ছা, রিসোর্টের ওখানে ফোন দিয়েছিলে? হ্যাঁ, 2 বার কথা হয়েছে এর মধ্যে। ওকে, 1 মিনিট। কি হলো? এই বাড়িটা, মানে এই বাড়িটা কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। এই বাড়ি আবার কোথায় দেখলে? জানি না, জানো, মনে হচ্ছে কোথায় যেন দেখেছি। আরে না, হয়তো কোনো ছবিতে দেখেছো। এই জায়গায় অনেক সিনেমারই শুটিং হয়েছে। মেবি। আমরা চলে এসেছি, নামো। এই দীপ্ত, দীপ্ত, ঘুমিয়ে গেলে নাকি? নামো নামো, চলে এসেছি আমরা। দার্জিলিং থেকে বেশ খানিকটা ভেতরে একটা রিসর্ট। বাইরে সাইনবোর্ডে নিভু নিভু আলো থেকে শুরু করে বাড়ির ছাদের নীল আলোগুলো পর্যন্ত সবকিছুতে একটা অদ্ভুত নীরবতা। সেই নীরবতা যেন চিৎকার করছে। সে চিৎকার যেন শুধু আমি শুনতে পাচ্ছিলাম। গাড়ি থেকে নেমেই যে যার রুমে চলে গেল, কিন্তু আমি একা অনেকক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম। রিসর্টটার পাশে একটা ছোট্ট দোতলা বাড়ি আছে। বাড়িটা দেখেই বোঝা যাচ্ছিল ওখানে বহুদিন কেউ যায়নি। আশেপাশে বিশাল বিশাল সব পাইন গাছ। খুব খেয়াল না করে দেখলে কারো নজরেই পড়বে না বাড়িটা, কিন্তু আমার নজর সেখান থেকে কিছুতেই নড়ছিল না। আমি ঠায় দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়েছিলাম। আমার সম্বিত ফেরে তানভীরের কথায়। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। অতিদূর সমুদ্রের পর আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। ও তুমি? আচ্ছা, কবিতার লাইনগুলো কবে তুমি ঠিকঠাক মতো বলতে শিখবে বলো তো? শিখে যাব। তা বনলতা সেন, আপনার নাটোরের প্রাসাদ ছেড়ে আপনি ওই পরিত্যক্ত জঙ্গলের দিকে কিভাবে মনোনিবেশ করে আছেন? না, তেমন কিছু না। অনেক রাত হয়ে গেছে, চলেন। অনেক জার্নি করে এসেছেন, আপনার রেস্ট নেওয়া উচিত। আমার ঘুম আসছে না। ওকে, তাহলে ঘুম বাদ। চলেন, এখানকার 1 কাপ দার্জিলিং এর চায়ের স্বাদ নেওয়া যাক। চলো।
আচ্ছা তানাশ, একটা কথা বলো তো, কি কথা? আমার ব্যাপারে তোমার ওপিনিয়ন কি? মানে বুঝলাম না। মানে আমাদের সম্পর্কটাকে তুমি কিভাবে দেখো? এই রিলেশনের ফিউচার নিয়ে তুমি কি ভাবছো? তোমার ব্যাপারে আমার ওপিনিয়ন কি, রিলেশনের ফিউচার কি, এসবের চেয়ে বড় কথা আমি তোমাকে ভরসা করতে পারি তানভীর। তুমি যা ভালো মনে করো সেটাই করো। সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে আমি সবসময় বড্ড কাঁচা। আমি যদি তোমাকে বিয়ের কথা বলি? তারিখটা আমাকে জানিয়ে দিও। আচ্ছা, রাত অনেক হয়েছে, রুমে যাওয়া উচিত। কিন্তু গুড নাইট তানভীর। কে কে ওখানে? এক মিনিট দাঁড়ান। কোথায় যাচ্ছেন আপনি? আরে, মেয়েটা তো মনে হচ্ছে ওই জঙ্গল বাড়িটার দিকে যাচ্ছে। এই যে শুনছেন? ম্যাডাম, হ্যাঁ, ও আপনি? এত রাইতে আপনি কোথায় যান? না, ওই মেয়েটা মানে এই মাত্র একটা মেয়ে এই দিক দিয়ে গেল না? কই না তো, আমি তো এখানেই আছিলাম, কোনো মেয়ে তো দেখলাম না। আরে এই মাত্র গেল, আপনি কি রাত কানা নাকি? জি মানে না ম্যাডাম। বুঝেছি, আপনি যান যান তো এখন। আপু ওঠেনি? না, আপু তো ঘুমাচ্ছে মনে হয়। এখানকার দার্জিলিং টির কথা কত যে শুনেছি, যতটা শুনেছি তার চেয়ে অস্থির স্বাদ। যাওয়ার সময় বেশি করে কিনে নিয়ে যেতে হবে। আরে কিনে নিয়ে গেলে তো হবে না, ওদের বানানোর আলাদা রেসিপি আছে। রেসিপি শিখে নেওয়া যাবে, সেটা তো ব্যাপারই না। আচ্ছা দীপ্ত, এখানে তো আমরা কোনো ভুট্টুতের খোঁজ করতে আসি নাই, তাই না? আরে না, 1 সপ্তাহের পিওর ভেকেশন। তাইলে তো আর ওসব মাথায় নিয়ে লাভ নেই। কোন সব? আরে বাদ দাও। আরে না না, বলো না কি ব্যাপার। আচ্ছা বলি, কাল অনেক রাতে আমি নুপুরের শব্দ শুনছিলাম। তুমিও শুনেছো নাকি? তুমিও? মানে তুমিও শুনেছো? হ্যাঁ, হতে পারে কেউ হাঁটছিল ছাদে। এত রাতে কে ছাদে হাঁটবে? তখন তো প্রায় 3টা বাজে। আরে এসব বাদ দাও তো, এখন এসব মাথায় নেওয়া যাবে না। ওকে। রাজশ্রী, রাজশ্রী, কে কে আপনি? তুমি আমাকে চিনছো না? না। আমি নন্দিনী। নন্দিনী? আপনি কাল রাতেও একবার এসেছিলেন না? আমি তো আসি না, আমি অপেক্ষা করি। কত বছর ধরে আমি অপেক্ষা করছি। অপেক্ষা? কার জন্যে? তোমার জন্য। আমার জন্যে? আপনি আমাকে চেনেন? এসো, চলো আমার সাথে। কোথায়? চলো রাজশ্রী। এ কি, এত রাতে আপু ওদিকে কোথায় যাচ্ছে? আপু, নন্দিনী? নন্দিনী কোথায় গেলে? নন্দিনী? আপু। ও নাইরা, তুমি? জি আপু, আমার হঠাৎ ঘুম ভেঙে গেল। রুম থেকে একটু বের হয়েছিলাম, দেখলাম আপনি এদিকে হেঁটে যাচ্ছেন। আমি অনেকক্ষণ ধরে ডাকছিলাম পেছন থেকে। ও আচ্ছা। আপনি এত রাতে এখানে কি করছেন আপু? না কিছু না, চলো। ছোটবেলা থেকে অস্বাভাবিকতার সাথে আমার ওঠা বসা, কিন্তু দার্জিলিং আসার পর আমার সাথে যা হচ্ছে
তার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। আমি সবসময় অনুভব করতে পারি যে আমার সাথে কেউ যেন আছে সবসময়, আমার খুব ভেতরে, খুব গভীরে, কিন্তু আমি কখনো নিজের সামনে কোনো কিছু দেখিনি। এখানে এসে যে নন্দিনীকে আমি দেখেছি, কে সেই নন্দিনী, কি চায় সে আমার কাছে? নন্দিনী আসার আগে যে নূপুরের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম, সেই নূপুরের শব্দ আমার খুব চেনা। ডক্টর নাবিলা যখন আমার কাউন্সেলিং করে তখন আমি সেই শব্দটা শুনতে পেতাম, কিন্তু সেই শব্দের সাথে নন্দিনীর কি সম্পর্ক? আমি তো এর আগে কোনোদিন দার্জিলিং আসিনি, আমার সাথেই বা এসবের কি সম্পর্ক? আমি জানতাম পৃথিবীতে নন্দিনীর কোনো অস্তিত্ব নেই, তাই আমি কাউকে বলতেও পারিনি। সেদিন রাতে নন্দিনী আমাকে ওই বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিল। ওই বাড়িটার ভেতরে গিয়ে আমি কেমন যেন বদলে গিয়েছিলাম। ওই ঘরটাতে অনেকগুলো গয়নার বাক্স আছে, সেই বাক্সগুলো আমি একবার দেখতে চাই। পরদিন রাতে আমি আবার সেই ঘরে গিয়েছিলাম, কিন্তু নন্দিনী আমাকে ডেকে নিয়ে যায়নি। আমি জানতাম নন্দিনী ওখানেই আছে। রাত গভীর হলে আমি চুপিয়ে চুপিয়ে ওখানে গিয়েছিলাম, যাতে কেউ আমাকে দেখতে না পায়। নন্দিনী, 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 আমি জানতাম আপনি এখানেই আছেন। ওই যে ওই গয়নার বাক্সে তোমার মল জোড়া আছে, অনেক বছর ধরে অনেক যত্নে রেখেছি, পরে নাও। আমার মল? হ্যাঁ, পরে নাও রাজশ্রী। বাহ, সব মনে আছে দেখছি, কিচ্ছু ভুলে যাওনি। কিন্তু আমি তো কখনো নাচ শিখিনি। আমার সবচেয়ে প্রিয় ছাত্রী ছিলে তুমি রাজশ্রী। রাজশ্রী? কে রাজশ্রী? আমি তানাশ। না, তুমি রাজশ্রী, রাজশ্রী, রাজশ্রী। আমি রাজশ্রী। কত শত বছর ধরে আমি তোমার জন্য অপেক্ষা করছি রাজশ্রী। ছোট মা? হঠাৎ করে আমি বদলে যাই, আমি নিজেও নিজেকে চিনতে পারছিলাম না। এরপর প্রায় রাতেই যখন সবাই ঘুমিয়ে যায় তখন আমি চলে যাই ওই বাড়িতে। তারপর কি হয় আমি নিজেও জানি না। নন্দিনী নামের কারোর সাথে আমার দেখা হয়, এতটুকু শুধু মনে রাখতে পারি আমি। কিন্তু তানভীর হঠাৎ লক্ষ্য করে আমি অদ্ভুতভাবে বদলে গেছি। আমার চলন বলন, পোশাক সবকিছুই অন্যরকম হয়ে গেছিল। 7 দিনের ছুটি 10 দিন পার হয়ে গেছে, কিন্তু আমি কিছুতেই এখান থেকে যাব না। কিছু যেন আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। এসবের কোনো কারণ বুঝে উঠতে পারছে না তানভীর। দীপ্ত আর নাইলার চোখে এড়াতে পারেনি আমার এই হঠাৎ বদলে যাওয়া। কি ব্যাপার, এত রাতে ঘুঙুরের শব্দ শোনা যাচ্ছে? ভাইয়া ভেতরে আছেন? হ্যাঁ দীপ্ত, আসো আসো। ভাইয়া আপনি কি কিছু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, অনেকক্ষণ ধরেই শুনছি। শব্দটা ওই পাশের জঙ্গল বাড়িটা থেকে আসছে। তাই নাকি? ওই বাড়িতে কেউ থাকে নাকি? না, আমি একটু আগে আপুকে ওদিকে যেতে দেখেছি। তানাশ? হ্যাঁ। কি বলো, এত রাতে ও ওখানে কেন যাবে? জানি না ভাইয়া। চলো তো। হ্যাঁ হ্যাঁ চলেন। ভাইয়া, শব্দ করো না, আসতে বলো। ভাইয়া দরজা তো বাইরে থেকে আটকানো, কিছুই তো দেখা যাচ্ছে না। দরজাটা একবার ধাক্কা দিয়ে দেখবে? চলেন দেখি। এখানে তো কেউ নেই, কিন্তু এই মাত্র তো শব্দ শোনা যাচ্ছিল। সামথিং ইজ রং। আচ্ছা দীপ্ত,
তুমি কি শিওর তানাশকে এদিকে আসতে দেখেছো? হ্যাঁ ভাইয়া, আম শিওর। ভাইয়া, ওই যে ওদিকে, ওইটা আপু না? তাই তো মনে হচ্ছে। তানাশ, তানাশ, তানাশ দাঁড়াও, চলো তাড়াতাড়ি। কোথায় গেল? এখানেই তো ছিল, আমি তো কিছুই বুঝতে পারছি না। মনে হয় আপুর রুমে গিয়ে একবার দেখা উচিত। হ্যাঁ চলো। তানাশ তো এখানেই, তুমি মনে হয় ভুল দেখেছো। না ভাইয়া, আমি ভুল দেখিনি। আর আমি ভুল দেখলেও আমরা দুজনেই তো শব্দ শুনলাম, সেটা তাহলে কিসের বলেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা শোনো, তুমি তানাশকে এখনই কিছু বলো না। ঠিক আছে ভাইয়া। मोहे पन घट पे नंदलाल छेड़ गयो रे, मोहे पन घट पे। কে কে ওখানে? কে? তানাশ? না, তানাশ, তানাশ কি হয়েছে তোমার? কাঁদছো কেন? আর তোমাকে এমন দেখাচ্ছে কেন? আমাকে চিনতে পারছিস না শিবরাম? কি বলছো এসব তুমি? অনেক সাধনার পর তোকে আমি পেয়েছি। কতদিন ধরে আমি অপেক্ষা করছি তোর জন্য। এই তানাশ, কি হয়েছে তোমার? তুমি এমন করে কথা বলছো কেন? আর শিবরাম, শিবরাম কে? ভুলে গেছিস তুই? সব ভুলে গেছিস? কি ভুলে যাব? আমি ভুলিনি, একদিনের জন্যও ভুলিনি, আর আমি তোকেও ভুলতে দেব না। এই কোথায় যাচ্ছ তুমি? তানাশ, তানাশ, আরে শোনো। হ্যালো, ডক্টর নাবিলা? হ্যাঁ বলছি, কে বলছেন? আমি তানভীর, তানভীর রহমান। তানভীর রহমান? সরি, বাট আমি ঠিক চিনলাম না আপনাকে। আমি তানাশের ফিয়ান্সে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন। আপনার সাথে খুব জরুরি কথা আছে আমার। আপনি কি ফ্রি আছেন? এখন বলা যাবে? হ্যাঁ হ্যাঁ বলুন না, কোনো সমস্যা নেই। তানাশ তো আসলে খুব ইন্ট্রোভার্ট, আমার সাথে কোনো কিছু শেয়ার করে না। আপনার নাম্বারটাও অনেক কষ্টে কালেক্ট করেছি। হ্যাঁ, উনি একটু ইন্ট্রোভার্ট। ডক্টর, আমরা একটা ট্যুরে এসেছি দার্জিলিংয়ে, 8-9 দিন হয়ে গেছে। হ্যাঁ, আমিও ওনাকে বলেছিলাম কোথাও থেকে ঘুরে আসতে। এখানে আসার পর থেকেই কিছু সমস্যা হচ্ছে। সমস্যা বলতে? এখানে আমরা যে রিসোর্টটাতে এসেছি তার পাশে একটা ছোট্ট দোতলা পরিত্যক্ত বাড়ি আছে। তানাশ প্রায় প্রত্যেকদিন রাতে ওই বাড়িতে যায়। এখানে আসার সাথে সাথে ও আমাকে ওই বাড়িটার কথা জিজ্ঞেস করছিল, মানে অদ্ভুতভাবে ওই বাড়িটার দিকে তাকিয়েছিল। উনি ওই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করেন, তো হতে পারে সেরকম কিছুর জন্যই ওখানে গিয়েছেন। আমিও তাই ভাবছিলাম, কিন্তু ব্যাপারটা তা নয়। কাল রাতে ওই বাড়ি থেকে নুপুরের শব্দ আসছিল। আমি আর দীপ্ত, মানে ওর কলিগ, আমরা ওখানে গেলাম, কিন্তু ওখানে আমরা যেতেই সব শব্দ বন্ধ হয়ে গেল। ওখানে কেউ ছিল না। পেছন দিয়ে আবার তানাশকে হেঁটে যেতে দেখলাম। আমি পিছু পিছু ডাকতে ডাকতে গেলামও, কিন্তু চোখের সামনে কোথায় যে ভ্যানিশ হয়ে গেল বুঝলাম না। এরপর ওর রুমে গিয়ে দেখি ও ঘুমোচ্ছে। হয়তো আপনি ভুল দেখেছেন, কারণ আপনি যা বলছেন সেটা তো ইলজিক্যাল। ভুল আমি একা হলে দেখতাম, কিন্তু সাথে তো দীপ্তও ছিল, ও দেখেছে। আর কাল রাতে যা হলো। কি হয়েছে? কাল রাতে ওকে আমি দেখেছি, অনেক রাতে। ও আমার রুমে এসেছিল, কিন্তু যে এসেছিল তাকে আমি তানাশ বলতে পারি না। সে একেবারে অন্য কেউ ছিল। তার কথা, তার তাকানো, তার হাসি, সব কিছু। আমি ওকে কোনোদিন এমন দেখিনি। আর আমাকে ও অন্য কি যেন নামে ডাকছিল।
মানে মানে সব মিলে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আইসি, দেখুন তানভীর, আমি ওকে কাউন্সেলিং করার সময় ওর ভেতরে অদ্ভুত কিছু বিষয় লক্ষ্য করেছি। ওর ভেতরে অন্য কেউ ওকে কন্ট্রোল করে। মানে মানে ওর ডুয়েল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। ওর ভেতরে আরেকটা সত্তা আছে, ও নিজেও সেটা জানে না। তানাশ আমাকে অনেকবারই বলেছে মাঝে মাঝে ওর কিছু মনে থাকে না, কয়েক মিনিটের জন্য ও সব কিছু ভুলে যায়। আমি ঠিক বুঝতে পারছি না। এত কিছু তো আসলে ফোনে বলা যায় না। আপনি আপাতত যেটা করবেন সেটা হচ্ছে ওকে কোনো কিছুই জানানোর একদম কোনো দরকার নেই, কোনো প্রশ্ন করারও কোনো দরকার নেই, আর যত তাড়াতাড়ি সম্ভব ওকে ওখান থেকে নিয়ে আসবেন। ঠিক আছে ডক্টর। কার সাথে কথা বলছো তানভীর? ও তানাশ। ডক্টর ডক্টর আমি আপনাকে পরে ফোন করব। গুড মর্নিং লেডি। কার সাথে কথা বলছিলে? না, এই অফিসে ফোন এসেছিল। আমার জানা মতে তোমার অফিসে কোনো ডক্টর কাজ করে না। না না, মানে ডক্টর কাজ করবে কেন, মানে হচ্ছে ওই ওই আমার অ্যাসিস্ট্যান্ট আছে না, ও একটু অসুস্থ, ওর ডাক্তার দেখানোর ব্যাপারে কথা বলছিলাম। ও আচ্ছা। চলো ব্রেকফাস্ট করে নেই, এরপরই বের হয়ে যাব। কোথায় যাবে? কোথায় আবার? শপিংয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রেডি হয়ে আসছি। ওকে। রাজশ্রী, এসো, চলো। চলো। রাজশ্রী, তোমাকে তো তোমার একটা কাজ শেষ করতে হবে। কোন কাজ? যে কাজের জন্য তুমি এসেছো। কোন কাজের জন্যে? তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি ওকে মেরে ফেলবে। কাকে মেরে ফেলবো? কে আমি? তুমি রাজশ্রী, তুমি প্রতিশোধ নিতে এসেছো রাজশ্রী। মেরে ফেলো, শিবরাম চক্রবর্তীকে মেরে ফেলো, যাও। আপু, আপু আপনার কি হয়েছে? আপনি এত রাতে এখানে কি করছেন? সব শুনে ফেলেছিস? আপু কি বলছেন আপনি? আপনি কার সাথে কথা বলছিলেন? তুই বড্ড বেশি জ্বালাতন করিস। আপু আপনাকে এমন দেখাচ্ছে কেন? আপু আপু আপনি আপনি এমন করছেন কেন? আমি তানাশ নই, কি বলছেন আপু আপনি? আমি রাজশ্রী। না না, আমার কাছে আসবেন না, না না। Brought to you by Igloo Ice Cream, a world of great taste. আরে দীপ্ত, তুমি এত রাতে? ভাইয়া এইমাত্র আমি কার যেন চিৎকার শুনলাম। চিৎকার? কার চিৎকার? শুনে মনে হলো নাইলার। কি বলো, ওর রুমে দেখেছিলে? না, ওর রুমের দিকেই যাচ্ছিলাম, ভাবলাম আপনাকে নিয়ে একবার যাই। চলো চলো। এ কি, নায়লা তো রুমে নেই। আপুর রুমে একবার গিয়ে দেখি। হ্যাঁ চলো। আপু তো রুমেই আছে। কি ব্যাপার তানভীর, দীপ্ত, তোমরা এত রাতে এই রুমে? নায়লা ওর রুমে নেই, বাইরেও নেই। দীপ্ত বলল একটু আগে নাকি ওর চিৎকার শুনেছে। চিৎকার? মানে কি, লবিতে দেখেছো? জি আপু, কোথাও নেই। এই মেয়েটা যে কি করে না, আসলে ওকে নিয়ে আসাটাই ভুল হয়েছে। এখন কি করব আপু? আচ্ছা, এখানকার ম্যানেজারকে একটু জানাও, আর আমি ওর ফোনে কল করে দেখছি। ওর ফোন তো আমার কাছে আপু, ওর রুমেই পড়েছিল। ফোনও নিয়ে যায়নি? আচ্ছা একটা কাজ করো,
জলদি জলদি ম্যানেজারকে জানো, আর আশেপাশে খোঁজ নিতে বলো। আমার মনে হয় আশেপাশেই কোথাও গেছে হয়তো। ও কখন যে কোথায় চলে যায় তার তো ঠিক নেই। দেখি কাল সকাল পর্যন্ত ওয়েট করি। হ্যাঁ, সেটাই ভালো হবে। আমার সাথে যা কিছু হচ্ছিল সব কিছুই আমার সাধ্যের বাইরে। আমি যেন বদলে গেছি, অন্য একটা মানুষ হয়ে গেছি। আমার আশেপাশের মানুষগুলো আমাকে আর চিনতে পারছে না, আমি নিজেও নিজেকে চিনতে পারছি না। তানভীর ডক্টর নাবিলার সাথে যোগাযোগ করেছিল, কিন্তু আমার কাছে লুকোচ্ছিল। এই প্রথম তানভীর আমাকে মিথ্যে বলেছে। সেদিন রাতে নায়লা আমার সাথেই ছিল। নায়লার সাথে সেদিন রাতে যা হয়েছিল সেটা বর্ণনা করার শক্তিও আমার নেই। নায়লা লাশটা ওর ঘরে মাটির নিচে পুঁতে রাখা আছে। নন্দিনী আমাকে অন্য এক জগতে নিয়ে গিয়েছিল, যে জগৎ একেবারেই অচেনা ছিল। কিন্তু আজ আমার কাছে আর কোনো কিছুই আর অজানা নয়। আমার মনে অনেকগুলো প্রশ্ন জমে আছে। নন্দিনী আমাকে রাজশ্রী ডাকে, কিন্তু কেন? কে আমি? নন্দিনী আমাকে প্রতিশোধ নিতে বলেছিল, শিবরামকে মেরে ফেলতে বলেছিল। কে এই শিবরাম? সেই কথাই আমি আজ লিখছি। এখন থেকে প্রায় 200 বছর আগের কথা। এই জায়গাটা তখন দার্জিলিং ছিল না, এটা ছিল চন্দননগর সাম্রাজ্য। এই জায়গার জমিদার ছিল শশীধর। এই শশীধরের একমাত্র সন্তান ছিল রাজশ্রী। মা রাজশ্রী, হ্যাঁ বাবা। কি করছো মা? পুজো দিচ্ছিলাম বাবা। বাহ, জানো তো তুমি একেবারে তোমার মায়ের মতো হয়েছ। তোমার মা এভাবেই শিবের পুজো করত। আচ্ছা বাবা, শুনেছি মা খুব সুন্দর গান গাইতে পারতো। হ্যাঁ, তোমার মা খুব সুন্দর গান গাইতো। আমি একবার যুদ্ধে গিয়েছিলাম পঞ্চগড়। সেখানে গিয়ে তোমার মায়ের গান শুনে তোমার মাকে আমি বিয়ে করি। বাবা, শুনেছি জমিদারদের অনেকগুলো বউ থাকে, তাহলে তুমি আবার বিয়ে করনি কেন? কারণ তোমার মাকে আমি খুব ভালোবাসতাম। তার জায়গাটা আমি অন্য কাউকে দিতে চাইনি। কিন্তু এত বড় প্রাসাদে আমার একা একা ভালো লাগে না বাবা। মা থাকলে খুব ভালো হতো। আমি মায়ের সাথে গান শুনতাম, নাচ শিখতাম, আরো কত কিছু করতাম। মন খারাপ করো না মা, উত্তরগড় থেকে নন্দিনী আসছে। নন্দিনী কে বাবা? নন্দিনী তোমার গুরুমা, তোমার মায়ের ছোট বোন। রূপে গুণে বিদ্যা বুদ্ধিতে ওকে কেউ কোনোদিন হারাতে পারেনি। আমি খবর পাঠিয়েছি, নন্দিনী তোমার জন্যই আসবে। তারপর তুমি তার সাথে নাচ গান শিখতে পারবে। তোমার আর একা একা লাগবে না। ঠিক আছে বাবা। আচ্ছা, কবে আসবেন উনি? আগামী পরশু। নন্দিনী এলো চন্দনগড়ে। রাজশ্রী নন্দিনীকে ছোট মা বলে ডাকত। অসম্ভব সুন্দর নাচতে পারত নন্দিনী। নিজের সবটুকু রাজশ্রীকে উজাড় করে দিল নন্দিনী। ভরতনাট্যমে রাজশ্রী হয়ে উঠল পটু। নন্দিনী আসাতে অনেকদিন পরে প্রাসাদে যেন প্রাণ এসেছিল। দিনগুলো স্বপ্নের মতো লাগছিল রাজশ্রী আর নন্দিনীর। চন্দনগড়ের প্রাসাদের একটা অন্ধকার দিক ছিল, আর সেই অন্ধকারের নাম হলো শিবরাম। ছোট মা, আজ আর নাচ শিখতে ইচ্ছে করছে না। তাহলে কি করতে ইচ্ছে করছে শুনি? আমি কখনো প্রাসাদের বাইরে যাইনি, কিন্তু আমার খুব ইচ্ছে করে প্রাসাদের বাইরে যেতে। চলো না আজ যাই। তোমার বাবা তো যেতে দেবে না। বাবার সাথে আমি কথা বলবো। আমি কোনো কিছু চাইবো আর বাবা দেবে না, এমনটা অসম্ভব। ঠিক আছে। কি কথা হচ্ছে? অন্দরমহলে এলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়, এতটুকু জ্ঞান নেই বুঝি? ওরে বাবা, তুমি তো বেশ বড় হয়ে গেছো। এখানে কি চাও? না, এই শুনলাম উত্তরগড় থেকে তোমাকে নাচ গান শেখানোর জন্য বিশেষ অতিথি আনা হয়েছে। তাকে দেখতে এলাম। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি এক্ষুনি চলে যাও, নইলে আমি বাবাকে বলে দেবো। কিন্তু কি বলবে তোমার বাবাকে? তুমি ভুলে যেও না তোমার বাবার কোনো ছেলে নেই, সুতরাং তার ভাইয়ের ছেলে হিসেবে তোমার বাবার উত্তরাধিকার আমি।
এক সময় সবকিছু তো আমারই হবে। দেখি তো, তোমার ছোট মার সাথে একটু কথা বলি। তুমি একটু বাইরে যাও। কেন? আমি কেন বাইরে যাব? যা বলার আমার সামনে বলো। সব কথা তো তোমার সামনে বলা যায় না রাজশ্রী। তোমাকে যেতে বলেছি, তুমি যাও। না, আমি যাব না। ছোট মার সাথে কথা বলতে হলে বাবার অনুমতি নিয়ে এসো, আর এই মুহূর্তে এই ঘর থেকে বের হয়ে যাও। ঠিক আছে, এর পরে আসলে অনুমতি নিয়েই আসবো। আসি নন্দিনী। এ কি, আপনি এত রাতে এখানে? কেন আসতে পারি না? না, অবশ্যই আপনি এত রাতে আমার ঘরে আসতে পারেন না। এ রাজ্যের উত্তরাধিকার আমি। আমি চাইলেই যে কোনো সময় যে কোনো জায়গায় আসতে পারি। যে কোনো সময় যে কোনো জায়গার প্রবেশের অনুমতি স্বয়ং সম্রাজ্য পিতারও নেই। কি চান আপনি? কি চাই সেটা বুঝিয়ে বলতে হবে। এ কি, আমার কাছে আসবেন না। আমি জমিদারের কাছে বিচার দিব। সেই সুযোগ তুমি পাবে না। আমাকে আমাকে মেরে তুই শান্তি পাবি না। আমি আবার ফিরে আসবো। আমি আবার ফিরে আসবো। নন্দিনীর সাথে জানোয়ারের চেয়েও খারাপ ব্যবহার করেছিল সেদিন শিবরাম। এর আগেও রাজ্যের কোনো মেয়ে তার হাত থেকে রেহাই পায়নি। সেদিন রাতে নন্দিনীকে মেরে সে বাড়ির মাটির নিচে পুঁতে রাখে শিবরাম। তারপর সে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। রাজশ্রী কয়দিনে নন্দিনীকে এত আপন করে নিয়েছিল যে নন্দিনীর এভাবে চলে যাওয়া কিছুতেই সে মেনে নিতে পারেনি। কিছুদিনের মধ্যেই মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যায় রাজশ্রীও। রাজশ্রী জন্ম নেয় এরপর তানাশ হয়ে, আর আমি সেই তানাশ। আর শিবরামের জন্ম হয় তানভীর হয়ে। পৃথিবীটা কত ছোট, ঠিক তানভীরের সাথেই বিয়ে ঠিক হয় আমার। এটা কি শুধুই কাকতালীয়, নাকি প্রকৃতির নিজের কোনো ষড়যন্ত্র ছিল তা আমি জানি না, কিন্তু ইতিহাস তো এখনো বাকি আছে। নায়লার খোঁজ তো কিছুতেই পেলাম না। পুলিশও কিছু বলতে পারছে না। মেয়েটা কোথায় চলে গেল? আচ্ছা দীপ্ত, তানাশকে তোমার একটু অন্যরকম লাগছে না? জি ভাইয়া, আমার অনেকদিন ধরেই এমন মনে হচ্ছিল। আমি ওর ডক্টরের সাথে কথা বলেছি। এখানে যা কিছুই হচ্ছে আমার ভালো লাগছে না। উনিও বলেছেন যত দ্রুত সম্ভব তানাশকে এখান থেকে নিয়ে যেতে। সেটাই ভালো হবে ভাইয়া। আমি যত তাড়াতাড়ি পারি টিকিটের ব্যবস্থা করছি। জি ঠিক আছে, তুমি যাও, ঘুমিয়ে পড়ো, আমি একটু বসি। ও ভাইয়া, আপুর সাথে একটু আগে আমার দেখা হয়েছিল। আপু আপনাকে এই ডায়েরিটা দিতে বলেছিল। ডায়েরি? আচ্ছা ঠিক আছে, তুমি যাও। এই ডায়েরির শেষ পাতায় কি হবে আমি জানি না। আমার জীবনের উপর আমার আর কোনো নিয়ন্ত্রণ নেই। তানভীর এর আগের জন্মে কি ছিল তা জানি না, কিন্তু এই জীবনে আমার সবচেয়ে খারাপ সময়ে আমি ওকে কাছে পেয়েছি। ওর মতো ভালো মানুষ আমি খুব কম দেখেছি, তাই ওকে মারা আমার পক্ষে সম্ভব না। নন্দিনীও হয়তো এর আগের জন্মে আমার সবচেয়ে কাছের মানুষ ছিল, তাই আমি আর কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আমি জানি না এরপর কি হবে। আমি কি নিজের অজান্তে শেষ করে দেব তানভীরকে, নাকি নিজেকে শেষ করে দেব, নাকি প্রতিশোধ না নেয়ার জন্য ক্ষুব্ধ হয়ে নন্দিনী শেষ করে দেবে আমাকে? আমি কিছুই জানি না। আমি শুধু হেঁটে যাচ্ছি দূরে ওই পাহাড়টার দিকে। জীবন আমাকে ভীষণ ক্লান্ত করে দিয়েছে। প্রিয় জীবন, তুমি ভালো থেকো। এরপর তানাশকে আর খুঁজে পাওয়া যায়নি। কোথায় চলে গেছে সে কেউ জানে না। জীবন কখনো কখনো মানুষকে বড় কঠিন গোলকধাঁধায় ফেলে দেয়। পুলিশ নায়লার লাশটা খুঁজে পেয়েছে, কিন্তু তানাশ হারিয়ে গেছে অনন্তকালের জন্য। তানাশ কি আর কোনোদিন জন্মাবে নতুন কোনো তানাশ কিংবা রাজশ্রী হয়ে, নাকি গল্পটার শেষ এখানেই? কিছু রহস্য কোনো দিন ভেদ করা যায় না।
যদি একা হেঁটে যাও নির্জন পথে, পেছনে তাকিয়ে অদৃশ্যকে বেদান্ত অসুরের মৃত্যুর ঢেউ হয় না ছমছম কেঁপে ওঠে অন্তর, গোপনীয় অপরাধ কালো জাদু মন্থর, আলোর মুখোশে খুনে করছে কি পাশে, ঘৃণায় করেছে খুন নাকি ভালোবেসে।